বিশ্বকাপ শেষ। ভাবছিলাম যে কথাবার্তাও শেষ, মন খারাপ, নিজেকে নিজে কনসোল করতেছিলাম, এই সময়টা পার হচ্ছিলাম অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান। কিন্তু যা চলতেছে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া, যা দেখতেছি, মানে এত এত কনস্পাইরেসি থিওরিজ, এত এত স্পেকুলেশন, রিউমার, ফেক নিউজ, গুজব। সো মনে হলো মানে বিং আ আর্জেন্টাইন ফ্যান এবং জার্নালিস্ট এবং ধরুন ক্লোজলি ফলো করার জন্য একটু কিছু জিনিস ডিবাঙ্ক করার জন্যই এই ভিডিও। মানে কয়েকটা বিষয় ঘুরে ফিরে আসছে আর্জেন্টিনার এই বিশ্বকাপ হারের পর। মানে আমরা বারবার অনেকেই এবং এই সমালোচকরাও এবং আর্জেন্টাইন ফ্যানরাও, এই দুটো পক্ষই যারা এই মুহূর্তে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফাইটিংয়ে লিপ্ত, তারা ভুলে যাচ্ছে যে স্পেন প্লেড বেটার ফুটবল। তারা যোগ্য দল হিসেবে জিতেছে, আর্জেন্টিনা ফাইনালে ভালো খেলেনি। বাট স্টিল কনস্পাইরেসি থিওরিজ, গুজব, কথাবার্তা তো চলছেই, থামছে না। সো একটু সেসব নিয়ে বলি, একটা একটা করে আসি। প্রথমেই দ্য ফার্স্ট থিং ইজ টানেলে কি হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এরপর পয়েন্ট আকারে দেখানো হচ্ছে লিওনেল মেসি বলে পাস দেয় নাই তাকে কেউ, ও ইচ্ছা করে অন্যদিকে মারছে। ভাই, হোয়াট ইজ দিস বোল? লিসেন, দ্য থিং ইজ কি হয়েছিল আসলে টানেলের এই ভিডিওটা, সেটা সম্পর্কে এখনো আমরা কেউ কিছু জানি না। বাট সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র কোনটা, যিনি ওই টানেলে ছিলেন এরকম একজন এবং তার পরিবার, সেই হিসাবে ম্যাকঅ্যালিস্টারের বাবা তিনি জিনিসটা ক্লিয়ার করেছেন। আপনারা যদি একটু এই এদিক সেদিক না গিয়ে, মানুষজনের কথাবার্তা, অনেক ফলোয়ার আলা ফেসবুক পোস্টে রিয়াকশন না দিয়ে, গো টু দ্য ভেরিফাইড সোর্সেস। কারা কি বলছে, মেইন স্ট্রিম মিডিয়া, লেটস সে বিবিসি, গার্ডিয়ান, স্কাই, তারাও এই মুহূর্তে অনেকে স্পেকুলেশন ছড়াচ্ছে। বাট স্টিল ইউ ক্যান অ্যাটলিস্ট রিলাই অন দেম রাদার দ্যান রিলাইং সো কল্ড এবিসি মিডিয়া। সো ওই সময়টাই লিওনেল মেসির টানেলে কি হয়েছিল, যে কারণে যে আর্জেন্টিনার সবার খুব মন খারাপ, কাঁদছিল, লিসান্দ্রো এবং পারাদেসে মানে খেলা শেষ করে নাই, উঠা চলে গেছে। ভাই, দিস ইজ, স্টপ সেইং অল দিস থিংস, দিস অল আর ফেক, দিস অল আর রিউমার, দিস অল আর নট ট্রু, অ্যান্ড আই ক্যান কনফার্ম দ্যাট। আমি অন্তত কয়েকদিন ধরে এটা নিয়েই পড়াশোনা করে সবারটা দেখে শুনে মোটামুটি একটা লম্বা কাগজ নিয়ে আসছে, আমি সেসব আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে যে কি ছিল আসলে টানেলের কথাটা, লিওনেল মেসির মুখ থেকে কয়েকটা কথা শোনা গেছে, যেটা বেসিক্যালি এসেছে কিন্তু একটা আর্জেন্টাইন মিডিয়াতে। টানেলের এই ভিডিওটা ফাইনালের পরে প্রথম প্রকাশ পাওয়া যায় একটা আর্জেন্টাইন মিডিয়াতে, তারপর সেটা সোশ্যাল মিডিয়া হয়ে সারা দুনিয়াতে এখন এটা নিয়ে আলোচনা, যে টানেলে কি হয়েছিল। সো টানেলে আমরা যদি দেখি যে কয়েকটা কথা বলেছিলেন লিওনেল মেসি, যেটা নিয়ে সবচেয়ে বেশি লেটস ফরগেট এভরিথিং। এটাতে মনে করা হচ্ছে যে আরে বাপরে, অনেক কিছু হয়েছে, তাদেরকে অনেক প্রেশার দেওয়া হয়েছে ফিফা থেকে, ইউএসএ থেকে, ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে তারা কথা বলছে, সব মিলা এই কারণে তাদেরকে হারতে বলা হয়েছে। ব্যাপারটা এইরকমভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, এবং এই কারণে লেটস ফরগেট এভরিথিং, লেটস ফোকাস অন গেম, স্টে কাম, যা হয়েছে ভুলে যাও, খেলায় মন দাও, শান্তভাবে খেলাটা শেষ করো। দিস ইজ হোয়াট লিওনেল মেসি ওয়াজ সেইং, অ্যান্ড ইট ওয়াজ আ পিওরলি ফুটবল টক, পেপ টক যেটাকে বলে। আপনি ড্রেসিং রুমে অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ লিডার, অ্যাজ আ ভেটেরান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার লিওনেল মেসি, যার কথা পুরো দল শুনে, তিনি তার দলকে বলছিলেন এইটাই, যে কোনো ম্যাচ শুরুর আগে, আমি যদি আমার দলে এরকম জুনিয়ররা থাকে, ছোটোবেলা থেকে আমি যদি এক্সপিরিয়েন্স, আমিও বলবো, আপনিও বলবেন যে ওকে, আজকে এটা ফাইনাল ম্যাচ, সব কিছু ভুলে যাও, ফোকাস করো খেলায়, এই বাকি 90 মিনিটস বা 120 মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্ব। দিস কাইন্ডস অফ টকিং লিওনেল মেসি ডিড। সেইটা ম্যাচ হারার পরে দাঁড় করানো হচ্ছে যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে। এখন কি হইতে পারে? আচ্ছা, এটা কিভাবে এখন নিশ্চিত হলো? ম্যাকঅ্যালিস্টারের কথা বললাম, কারণ ম্যাকঅ্যালিস্টারের বাবাও এই ধরনের রিউমার দেখে তিনি তার ছেলেকে টেক্সট করেছেন যে ম্যাকঅ্যালিস্টার অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কি হয়েছিল ওখানে, মেসি কেন এরকম করে বলছিল। সে তখন বলে যে বাবা, ইট ওয়াজ নর্মালি জাস্ট আ পেপ টক, মানে আমরা ফুটবলের ম্যাচের আগের ফুটবলীয় মানে আমাদের চেয়ার আপ করার জন্য মেসি কথা বলছিল, দ্যাটস ইট। এবং সেটা ম্যাকঅ্যালিস্টারের বাবা জানিয়েছেন মিডিয়াকে। ওয়েল, আলোচনা যেটা হচ্ছে, রিউমার যেটা হচ্ছে, যে কয়েকটা জিনিস আসছে। তার মধ্যে একটা হচ্ছে যে তারা ইংল্যান্ড ম্যাচের পর এই ব্যানারটা শো করেছিল এবং সেটার কারণে এক্সটার্নাল পলিটিক্যাল প্রেশার। আরেকটা রিজন আসছে যে সিআইএ এর ইনভেস্টিগেশন চলছে এফ এর বিরুদ্ধে, এবং এই ম্যাচের আগেই আরও কি কি ষড়যন্ত্র তত্ত্ব দেখেন, প্লেয়ারদের বের করে দেওয়া হয়েছে, ম্যাচের শেষ হওয়ার আগেই পরিবাররা চলে গেছে, শেষ হওয়ার আগেই এফ এর প্রেসিডেন্ট এদেরকে ধরে নিয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আছে, হুইচ অল আর আনট্রু। তো আরেকটা ছিল রিউমার যেটা, যে হ্যাঁ, ফিফা, এফবিআই বা সিআইএ থেকে একটা ইনভেস্টিগেশন করা হচ্ছে এফ এর এগেনস্টে, এফ মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যে তারা মানি লন্ডারিং করেছে। ইউএসএতে এই ওয়ার্ল্ড কাপ ঘিরে তারা প্রচুর পরিমাণ অর্থ কি বলো ওটাকে, মানে পাচার করেছে। এখন এইটাও সত্যি না মিথ্যা আমরা এখনো জানি না, বাট অ্যান ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন।
এগেনস্ট এএফএ, হুইচ ইজ ভেরি ভেরি ট্রু। এবং শুধু এএফএ না, আর্জেন্টিনার একটা অনেকগুলো ন্যাশনালসের বা আর্জেন্টাইন সিটিজেনদের বিরুদ্ধেই এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো দেশের বিরুদ্ধেই তদন্তগুলো চলতে থাকে, এবং তার মধ্যে একটা হচ্ছে আর্জেন্টিনা এবং এএফএ। এখন এএফএর বিরুদ্ধে যে তদন্তটা চলছে সেটার জন্য তারা সরাসরি এএফএর প্রেসিডেন্ট, সেক্রেটারি বা কোনো মেম্বার, ট্রেজারার বা টিম মেম্বার কাউকেই আসলে সিআইএর এই ইনভেস্টিগেশনে তাদেরকে ইনক্লুড করার কোনো দরকার নাই, তাদের কাছে তারা যায়ও নাই। তারা ইনভেস্টিগেট করছে ইউএসএতেই একটা এএফএর থার্ড পার্টির ফার্ম আছে, একটা এজেন্সি, একটা ফার্ম, যারা বেসিক্যালি এএফএর এই সমস্ত আর্থিক লেনদেনের বিষয়াদি, তাদের কমার্শিয়াল চুক্তি মুক্তি এগুলো হাবিজাবি তারা দেখাশোনা করে। সো সিআইএ বা এফবিআই তারা তদন্ত করছে এই থার্ড পার্টি কোম্পানির সঙ্গে, নট উইথ এএফএ ডিরেক্টলি। আচ্ছা, সো দ্য রিউমার্স আর ট্রু এই বিষয়টাতে, এবং সেটার জন্য আরেকটা খবর আছে যে তাদেরকে আটকে রাখা হয়েছে, বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বিমান আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। এই সবগুলোই এএফএর তরফ থেকে বলা হচ্ছে যে আনট্রু, এবং তারা এটার বিরুদ্ধে এরই মধ্যেই এই সমস্ত ফলস এবং মিস ইনফরমেশনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা জানিয়েছে এএফএ। অফিসিয়ালি তারা অ্যাকশন নেবে বলে জানানো হয়েছে। আরেকটা যেটা খবর দেখছি, এবং এটা শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়ায় না, মেইন স্ট্রিম মিডিয়াতে বলা হচ্ছে যে রদ্রির কাছ থেকে নিয়ে লিওনেল মেসিকে বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ফিফা গোল্ডেন বল রদ্রিকে দিলেও ঘোষণা করেছে মেসির নাম। আচ্ছা, লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলা হয়েছে, কিন্তু সেটা ফিফা বলেনি, সেটা বলেছে আরেকটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যাদের নাম হচ্ছে IFFHS, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এরা সবসময় আলাদাভাবে ওয়ার্ল্ড কাপের সময় এবং অন্য সময়ও বেস্ট প্লেয়ার নির্বাচন করে থাকে। এখন তাদের যেটা ক্রাইটেরিয়া, 4টা ক্রাইটেরিয়া অনুযায়ী পারফরমেন্স, গোলস, অ্যাসিস্ট এবং ওভারঅল মানে কয়েকটা পারফরমেন্স ইন্ডেক্স আছে তাদের, ট্যাকটিক্যাল ইনফ্লুয়েন্স, ওভারঅল কনসিস্টেন্সি, গোলস এবং অ্যাসিস্ট, এই কয়েকটা মিলে আসলে এটা দেখা হয়। এখন গোল্ডেন বলের নিয়মটা কি আপনারা সবাই জানেন, যে প্রথমে হচ্ছে একটা টেকনিক্যাল গ্রুপ থাকে ফিফার, তারা একটা শর্টলিস্ট করে এটা দেয় জার্নালিস্টদের কাছে, অ্যাক্রেডিটেটর যারা ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছে তারা এবার ভোট দিয়ে নির্বাচন করে, এবং সেখানে রদ্রিকে নির্বাচন করা হয়েছে। যেটা নিয়ে খোদ বিস্ময় প্রকাশ করেছেন, মানে ওই স্টেডিয়ামে যখন রদ্রিকে পুরস্কারটা দেওয়া হলো, তার আগে পর্যন্ত ভাবা হচ্ছিল এটা মেসি পাবে, কারণ ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সাধারণত তাই হয়, ইম্প্যাক্ট, গোলস, অ্যাসিস্ট, পারফরমেন্স সব কিছু মিলিয়ে, এবং লিওনেল মেসি ছিলেন এটার সবচেয়ে বড় দাবিদার। এবং সেটা নিয়ে সবাই, আমি বললাম তো যে খোদ সাবেক ফুটবলার যারা আর্জেন্টিনার সমালোচক তারাও বলেছেন এটা ভীষণ বিস্ময়কর। ব্রাজিলিয়ান যার পাশে এখন মেসির নাম, কাফু, 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন, তিনি পর্যন্ত বলেছেন এটা ইটস ফানি, যদি বিশ্বকাপ জিতলে জেতা ফুটবলারকেই গোল্ডেন বল দেওয়ার নিয়ম করা হয় তাহলে আসলে আলাদা কথা, কিন্তু ওভারঅল টুর্নামেন্টের হিসাব করলে এটা মেসিরই পাওয়া উচিত, এটা নিয়ে কোনো ডিবেট নাই। কিন্তু তার মানে এই না রদ্রির গোল্ডেন বল রদ্রির কাছেই আছে। আরেকটা আলাদা অর্গানাইজেশন IFFHS, ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অফ হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারা আলাদা করে মনে করেছে তাদের ইন্ডেক্সে মেসি হ্যাজ গট দ্য হায়েস্ট র্যাঙ্ক, এবং এই কারণে মেসির এটা পাওয়া উচিত। এখন এটা তো একটা ডিবেট, এটা চলতে থাকবে। ওভারঅল হিসাব করলে, ইম্প্যাক্টের হিসাব করলে, মানে একটা প্লেয়ারের 12টা গোলে কন্ট্রিবিউশন, একটা প্লেয়ার একাই অলমোস্ট টেনে নিয়ে এসেছেন ফাইনালে, তিনি শুধু বিশ্বকাপটা জিততে পারেননি, অন্যদিকে রদ্রি বিশ্বকাপ জিতেছেন। সো এটা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, বাট রদ্রিও যে খুব মানে কি বলে মানে নট যোগ্য ব্যাপারটা তা না। রদ্রিও আসলে তিনি তার যথাযথ পারফরমেন্স দিয়েই পেয়েছেন। রদ্রি কি করেছেন এই বিশ্বকাপে তার সেটা আপনারা এরই মধ্যে জানেন, যেরকম ধরুন তিনি মোস্ট টাচেস অফ এনি প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের, সবচেয়ে বেশি টাচ তার, সবচেয়ে বেশি পাস তার, কমপ্লিটেড পাস তার, ট্যাকলও করেছেন তিনি। সো রদ্রির ইম্প্যাক্ট আসলে ডিফারেন্ট লেভেল। তিনি যেরকম এই দলটার পুরো ব্যালেন্সটা ঠিক রেখেছেন, অ্যাটাকের জন্য গিয়েছেন, দলের ডিফেন্সিভ এবং বিশ্বকাপ জেতাতে অ্যাজ আ লিডার ভূমিকা রেখেছেন। সো রদ্রি আসলে নানান ক্রাইটেরিয়াতে রদ্রিকে মনে করেছে ফিফা টেকনিক্যাল কমিটি এবং সাংবাদিকরা যে তিনি আসলে পাওয়ার যোগ্য। বাট লিওনেল মেসির ওভারঅল ইম্প্যাক্ট ইজ ভিজিবল। সো মেসি না পাওয়াতে একটু সারপ্রাইজ লেগেছে সবার কাছে। বাট আমার কাছে যেটা মনে হয় এটার আরও একটা বড় কারণ হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে চলছে যা, সেটা থেকে আসলে বাঁচার জন্যই ফিফা আলটিমেটলি রদ্রিকে দিয়েছে পুরস্কারটা, যাতে বিতর্ক আরও কম হয় তাদেরকে নিয়ে। না অলরেডি নানান বিতর্কের মধ্যে তারা পড়েছে যে ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়, অথচ টুর্নামেন্ট শেষে বলা হচ্ছে যে আর্জেন্টিনা আসলে ভিকটিম হয়েছে এই টুর্নামেন্টের। সো এই দুটো মতবাদই আছে, এবং এই দুটোই আসলে থিওরি, কনস্পাইরেসি আমার কাছে যেটা মনে হয়, আর কিছুই না। এইটা হচ্ছে গেল। আরেকটা কি আছে যেটা ডিবাঙ্ক করতে চাই, পারাদেসের রেড কার্ড। পারাদেসের আচরণ অগ্রহণযোগ্য ছিল ম্যাচ শেষে,
কিন্তু তার বিরুদ্ধে রেফারি কোনো ডিসিশন নেননি অনফিল্ড। তাহলে এই পারাদেসের রেড কার্ড করতে আসলো, রেড কার্ড বাতিলের বিষয়টা বা কিভাবে আসলো? বিষয়টা যেটা হয়েছে, ওই সময় যারা কমেন্ট্রিতে ছিলেন তারা ভুল করে বলে বসেন যে পারাদেসকে রেড কার্ড দেওয়া হয়েছে। রেফারি হয়তো কার্ড শো করছিলেন বা করতে চেয়েছিলেন, বা একজন কমেন্টেটর কোনো কারণে এটা মিসরিড করেছেন, তিনি বলেছেন যে পারাদেস হ্যাজ বিন বুকড অ্যান্ড গট আ রেড কার্ড, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্য সিন। পারাদেসকে কোনো অনফিল্ড রেফারি কোনো রেড কার্ড দেননি। তো কমেন্টেটর যখন এটা বলেছেন, ফিফার তখন ওই স্ট্যাটিস্টিক্সের মধ্যে মানে ম্যাচ শেষের রিপোর্টে ওটা চলে এসেছে পারাদেস রেড কার্ড। বাট যখন এই ভুলটা ভেঙেছে তারা তখন ওই জিনিসটাকে ওখান থেকে উইথড্র করে নিয়েছে। সো ফিফার ওই ওয়েবসাইটে বা হিসাব নিকাশের মধ্যে এখন পারাদেসের রেড কার্ডটা নাই। এখন খবর হচ্ছে যে এই বাংলাদেশের রেড কার্ড তো ফিফা ফিরিয়ে নিয়েছে। ভাই, যেটা দেয় নাই সেটা ফিরিয়ে নিবে কেমনে? ওকে, সো বাংলাদেশের এই আচরণটা সহ বাকি সব কিছু নিয়ে ফিফার তদন্ত চলমান, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইনভেস্টিগেশনটা কিরকম, যে রেফারি মাঠে কোনো ডিসিশন দেননি, বাট তিনি তো একটা রিপোর্ট দিয়েছেন ম্যাচ রিপোর্টে, ম্যাচ রিপোর্টটা ফিফার কাছে আছে এবং ফিফার টেকনিক্যাল কমিটি এখন এটা দেখবে যে আসলে প্লেয়াররা দোষী কিনা, কেউ কোনো অন্যায় করেছে কিনা, এবং সেক্ষেত্রে জরিমানা শাস্তির মুখোমুখি হতে পারে। আর্জেন্টিনাকে আরেকটা কারণেও শাস্তির মুখে পড়তে হতে পারে, সেটা হচ্ছে তারা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ জয়ের পর ম্যালভিনাস আর আর্জেন্টাইন এরকম একটা ব্যানার নিয়ে যায়, যেটা আসলে ফিফার নিয়মে স্পষ্ট লঙ্ঘন। তারা পলিটিক্যাল কোনো ব্যানারকে মাঠে প্রবেশ করতে নিষেধ করে দিয়েছে। সেখানে আর্জেন্টিনারা করেছে যে ফকল্যান্ড আমাদের। এখন এটার ক্ষেত্রে ব্রিটিশরা স্বাভাবিকভাবে এটার প্রতিবাদ জানিয়েছে, তারা ফিফাকে বলেছে এটা তদন্ত করতে। ইউএসের হোয়াইট হাউসের যিনি আবার এই ফুটবল ওয়ার্ল্ড কাপের মুখপাত্র, তিনি আবার বলেছেন যে আমাদের অ্যামেন্ডমেন্টেই আছে, মানুষের মতের অধিকার আছে, যে কেউ যার মত প্রকাশ করতে পারে। আর্জেন্টিনা সেটাই করেছে, তাই এটাতে আসলে আমার মনে হয় না ফিফা এটাতে নাক গলানো উচিত। এটা হচ্ছে ইউএসের বক্তব্য। বাট ফিফা এটা করবে, তদন্ত করছে। এবং সবশেষ মনে করে দিই, 2014 সালে একটা প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা এই সেম কাজটা করেছিল, এগেইনস্ট স্লোভেনিয়ার সঙ্গে ম্যাচটা ছিল, এবং সেটার জন্য আর্জেন্টিনার পুরো দলকে এবং এফএকে 20,000 পাউন্ড জরিমানা করা হয়েছিল। 2024 ইউরো জয়ের পর রড্রি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন, জাস্ট এরকম একটা ব্যানার দেখানোর জন্য বা বলার জন্য যে জিব্রাল্টার ইজ এ স্প্যানিশ, হুইচ ইজ নট। জিব্রাল্টার নিয়েও এরকম ডিসপিউট আছে, যেটা আসলে ব্রিটিশ টেরিটরির অধীনে। সো এটার জন্য আর্জেন্টিনার শাস্তিতে পড়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু এই যে এত ষড়যন্ত্র তত্ত্ব, এই যে এত কিছু, ভাই এসব ভুলে যান। ম্যাচ শেষে কোচ কি বলেছেন সেটা দিয়ে শেষ করি। লার্নেস কলানি তিনি বলেছেন, যেটা আর্জেন্টিনায় ফিরে তাদেরকে তো হিরোইক রিসিপশন দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমরা এই টিমটা অন্যতম সেরা, আমরা যা করেছি, আমরা ভিক্টরিতে যেরকম আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের হারটাকেও আসলে অ্যাকসেপ্ট করতে পারা উচিত, এবং আমরা ম্যাচটা হেরেছি, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু ওভারঅল এই একটা অ্যান্টি আর্জেন্টাইন ক্যাম্পেইন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা আছে পুরো দুনিয়া জুড়ে, স্পেশালি ইন ওয়েস্টার্ন মিডিয়া, এটা আমি সবসময় বলে আসছি, ইন ব্রিটিশ মিডিয়া অ্যান্ড ইন অ্যান্টি আর্জেন্টাইন যাদের মনোভাব অবস্থান তাদের মধ্যে। এটা আসলে নানাভাবে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াকে ব্যবহার করে করানো হচ্ছে। বাট বিফোর বিলিভিং এনিথিং, প্লিজ গো টু দ্য ভেরিফাইড সোর্সেস, এবং যেগুলো বললাম একটু মেইনস্ট্রিম মিডিয়াকে ফলো করে তারপর আসলে আপনার সিদ্ধান্তটা নেবেন। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করুন, সেগুলোতে বিশ্বাস করুন, এবং সেগুলো নিয়ে আপনি মেতে থাকুন। আদারওয়াইজ মানে শুধু এই জিনিসগুলো আর ছড়াবেন না, খুবই বিরক্তিকর লাগতেছে। আর্জেন্টিনা হেরে গেছে এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, ভাই কোচ চলে যাচ্ছে, মেসির পরে কী হবে, এইগুলো নিয়ে ভিডিও করবো পরে। আপাতত আজকের মতো শেষ, বাই বাই, টাটা।